জামাতে ইসলাম, যা 2টা সিট থেকে বেশি হওয়ার কোনো নজির ছিল না, তারা এত সিট কিভাবে পেল? তাহলে ইঞ্জিনিয়ারিংটা তো ক্ষমতায় যারা গেছে তারা না, ইঞ্জিনিয়ারিং তো ক্ষমতায় যারা বাইরে ছিল তাদেরকে নিয়ে কোয়েশ্চেন উঠতে হচ্ছে। কারণ যারা ক্ষমতায় ছিল তারা তো দীর্ঘদিন ক্ষমতায় ছিল, তারা পরীক্ষিত এবং তাদের প্রধান প্রতিদ্বন্দ্বী রাজনৈতিক 3বার এর আগে তারা নির্বাচনের মধ্য দিয়ে তাদের মোট কথা হচ্ছে তাদের প্রধান প্রতিদ্বন্দ্বী মাঠে নাই। তো প্রধান প্রতিদ্বন্দ্বী যখন মাঠে নাই তখন তারাই তো ইলেকটেড হবে, এটা স্বাভাবিক। কিন্তু তারা যে বিরোধী দল বানিয়েছে সে কিভাবে 80 সিটের মতো পেয়ে যায়, এটা হচ্ছে রাজ্যের সবচেয়ে বড় মানে মানে আশ্চর্যের বিষয়। এটা নিয়ে ইঞ্জিনিয়ারিং যদি হয়ে থাকে এখানে হচ্ছে, এবং এটা নিয়ে কথা হওয়া উচিত। এবং নাম উল্লেখ করবো না, কয়েকজন প্রার্থী যেগুলা চিন্তাই করে না এগুলা যে ক্ষমতায় আসে, ওগুলো সংসদে চলে গেছে, কি করে সম্ভব? কতগুলো মানে নাম তো বলা যায় না, এগুলো এমন সব টোকাই কতগুলো, এগুলো সংসদে চলে গেছে। তখন এগুলো কিভাবে যায়? তাহলে মানুষ তখন এটা নিয়ে প্রশ্ন উঠতে পারে মানুষের। ইঞ্জিনিয়ারিং যারা চিন্তা করছে তারা যদি নিজে থেকে ভিতরে থাকে তারা জানে আসলে কিভাবে করেছে। জি, মহসিন রশিদ, কি বলবেন আপনি এই ইস্যুতে? আনিস আলমগীর তো উল্টো মানে 360 ডিগ্রি উল্টো ঘুরিয়ে দিলেন যে সরকারি দল না, আসলে ইঞ্জিনিয়ারিং যদি করে থাকে সেটা হি হ্যাজ এ পয়েন্ট। পয়েন্টটা কি জানেন? পয়েন্টটা হলো যে একটি মেজর দল আওয়ামী লীগ নির্বাচন, আপনি ওকে বাদ দিয়ে নির্বাচন যখন করেছেন, দ্যাট ইজ অলসো আ পার্ট অফ ইঞ্জিনিয়ারিং। আপনি আওয়ামী লীগকে বাদ দিয়ে ইলেকশন করাটা ইজ অলসো পার্ট অফ ইঞ্জিনিয়ারিং, ঠিক আছে? কাজে ইঞ্জিনিয়ারিং হয়েছে দিস ওয়ে দ্যাট ওয়ে, যেদিকেই দেখেন। তাহলে এই নির্বাচনটা নিয়ে তো একটি প্রশ্ন উঠছে, যেটা জামাত করুক বা যেই করুক, আপনি ক্যান ইউ ইম্যাজিন দ্যাট আপনি একদম নেট যেগুলি 4-5 কোটি ভোটারকে বাদ রেখে কাজ করেছেন, ওই 4-5 কোটি ভোটারের মধ্যে অনেকেই, অসংখ্য ভোটার এর হাত পা ধরেছে যারা এখন ক্ষমতায় আছেন, ওনারা ওদের হাত পা ধরে ওদের ভোট কামনা করেছেন। এবং এইখানে এসে ওই অর্ডিন্যান্সটাও আপনি ওইভাবেই রেখে দিলেন যে আওয়ামী লীগ যেন বাদই থাকে। তো আপনি এত বড় জনগোষ্ঠীকে বাদ দিয়ে কিভাবে করবেন? কিভাবে আপনি এই ইলেকশনের ভ্যালিউটা কি, যেখানে আপনি 4-5 কোটি ভোটার বাদ, এবং এই ভোটারদের কাছে বিএনপি যাচ্ছে, যে জামাতও যাচ্ছে বা জামাতও যাচ্ছে, হ্যাঁ দুইজনই যাচ্ছে ওদের ভোট নিয়ে। আপনি বিরোধী দল হন বা সরকারি দল হন, ওদেরকে ভোট দিয়েছেন আপনি, কিন্তু ওদেরকে আপনি ওদের দলের হয়ে ভোট করতে দেন নাই। তো ইঞ্জিনিয়ারিং তো আছে যে কোনো ভাবে হোক। আপনারা দুজনেই মধ্যপ্রাচ্য যুদ্ধ পরিস্থিতি এবং জ্বালানি সংকট নিয়ে কথা বলতে চেয়েছিলেন। আনিস আলমগীর, আপনাকে দিয়েই শুরু করি। এই যুদ্ধের কারণে দেশে জ্বালানি সংকট, সরকার বলছে যে সন্তোষজনক মজুত রয়েছে তাদের কাছে, তবে কি ত্রুটিটা ব্যবস্থাপনায় না অন্য কোনো বিষয়? দুইটা মিলিয়ে সংকট তো কিছু আছে। সংকট না হলে, যেহেতু যুদ্ধ একটা লেগেছে, যুদ্ধের মধ্যে তো একটা হাহাকার চলে, সারা ওয়ার্ল্ডে দেখছে মানুষ তেলের জন্য হাহাকার করছে। তো এখানেও সেটা যে হবে না বা হচ্ছে না তা তো না, হচ্ছে। এবং তেলে সরকার বলছে আমাদের অকটেন তো আমরা নিজেরাই বানাই। আমি জানি না নিজেরাই যদি বানায়, লাইন তো সব অকটেনের দেখতেছি, ট্রাক আলাদের তো কোনো লাইন দেখতেছি না, ডিজেল আলাদের তো কোনো লাইন দেখতেছি না, সব গাড়ির লাইন দেখতেছি। এবং এটা আমি আরো আশ্চর্য হচ্ছি, এত গাড়ি বাংলাদেশে যে তেলে চলে, এতদিন ধরে শুনতাম সব সিএনজি চলে, কনভার্ট করে ফেলছে, হ্যাঁ গ্যাসে চলে, এখন দেখছি উল্টা সব। তেলের যে একটা ক্রাইসিস তৈরি হয়েছে, সেটা 1 কিলো 2 কিলো 3 কিলো পর্যন্ত মানে গাড়ির লাইন হয়ে যাচ্ছে। একটা প্যানিক এখানে যে চলতেছে সেটা তো কেউ অস্বীকার করতে পারবে না। আবার বৈশ্বিক জ্বালানি যে সংকট, যেটা বাংলাদেশ তার জ্বালানি ব্যবস্থাপনায় যে দুর্বল, সেটা আবারও এখানে প্রমাণিত হয়েছে। বিশেষ করে ওভারকামের উপায়টা কি এখন? আমি যেটা দেখতেছি যে আমাদের আজকে দেখলাম দেবপ্রিয় একটা কমেন্ট করেছে, বলছে যে আমাদের হরমুজ প্রণালীর যে সংকট, জ্বালানি বহন করে নিয়ে আসবার ক্ষেত্রে তার চেয়েও কঠিন সংকট হচ্ছে মার্কিন চুক্তি, এবং এই চুক্তির কারণে আমরা সাফারার। আবার উনি সরকারকেও দায়ী করেছেন, আমরা বিশেষ করে আমদানি নির্ভর হয়ে গেছি। যেমন এলএনজি আনতেছিলাম, আবার আমাদের এখানে বাফেক্সকে শক্তিশালী করে আমাদের যে উৎপাদন বাড়ানোর
আমরা যে আমদানি নির্ভরতা একটু কমিয়ে আনা, সেক্ষেত্রে আমলাতান্ত্রিক জটিলতা ছিল, ব্যবসায়িক স্বার্থ ছিল, এগুলোর কারণেও বিশেষ শেখ হাসিনা সরকারের উনি সমালোচনা করলেন। কিন্তু ডক্টর ইউনূস সরকার যে গত 2 বছর যে কিসের উপর কি করে গেলেন এবং একটা গোলামি চুক্তি করে গেলেন, সে গোলামি চুক্তির কারণে যে এখন আশঙ্কা রয়ে গেল যে তেল কোথা থেকে আসবে, কিভাবে আসবে, এই যে একটা রাশিয়া থেকে তেল আনবো সেটার অনুমতি লাগবে এবং আপনি আপনার প্রত্যেকটা ক্ষেত্রে আপনার অনুমতির যে প্রয়োজন হচ্ছে আমেরিকার কাছে, এগুলো আমি কি বলবো, এটা বললে তো বলে যে সরকারের সমালোচনা করে, এবং এই যে ডক্টর ইউনূসের সমালোচনা না করার, প্রশংসা করার তো আমি কিছু পাই না, এবং যারা প্রশংসা করার পায় তারা সবকিছুতে পায়। আপনি একটা তেল কিনবেন, সেটার জন্য বিদেশের উপর, অন্য একটা দেশের উপর নির্ভর করতে হচ্ছে আপনাকে, কারণ এমন একটা গোলামি চুক্তি আমি করে গেছেন, এবং সেটার আবার সমালোচনা করছে কে? আপনারই খুব প্রিয়ভাজন ব্যক্তিরা। দেবপ্রিয় তো ওনাদের প্রিয়ভাজন ব্যক্তি, ওনারাই তো ওনাদেরকে ক্ষমতা এনেছেন, ক্ষমতা আনার পক্ষে কাজ করেছেন। তো এখন আরো কিছু লোক তারপরে যখন যারা বলে যে সমালোচনা করছি কেন, এই লোকগুলো আবার এত অন্ধ, এত প্রেম এদের, এই যে নোবেল প্রাইজ পেয়েছে এই লোকের জন্য, তাদের যে এত প্রেম, এই প্রেম এমন ভাবে আছে যে মার্কিনীদের সঙ্গে যদি একবার একটা চুক্তি করতো, আমাদের মা বোনদের তুলে দেবো, এরা তো ওদের মা বোনকে তুলে দিতেও পারলো, ওরা মনে করতে না কিছু হয় নাই। 71-এ যেরকম আমাদের মা বোনদের তুলে দিয়েছিল একটা রাজনৈতিক দল পাকিস্তানিদের হাতে, এখন সেটার পক্ষে বলে যে না এটা এমন কিছু না, সেটা যেমন ভুলে গেছে, ঠিক ইউনূসের কিছু অনুসারীও আছে, তার সব কিছু ভালো দেখতেছে, এবং তার খারাপ কিছু দেখলে সমালোচনা করলে তাকে মনে করছে যে এই লোক ব্যক্তি স্বার্থে সমালোচনা করছে, রাজনীতি মানে দেশের স্বার্থে না। দেশের স্বার্থে যদি আমাদের সমালোচনা করতে হয় তাহলে ইউনূসকে করতে হবে, কারণ সে যাওয়ার আগে এমন কেন চুক্তি করে গেল যেটা আমার জ্বালানি তেল আমি কার থেকে আনবো সেই জন্য আমাকে কপিও দিতে হবে, পারমিশন নিতে হবে। এই ক্ষেত্রে বলে রাখি যে 1 মাস যে সময় দিয়েছে সেটা ইউটিলাইজ করা উচিত সরকারের, কারণ সেটাও যদি আবার চলে যায় তখন দেখবে যে আরেকটা সংকট তৈরি হয়েছে, রাস্তাঘাটে যে হাহাকার আরো বেড়ে যাবে। এবং আপনি যেটা বললেন যে ম্যানেজমেন্টের যে দুর্বলতা, সেই ম্যানেজমেন্ট যদি ওনারা অস্বীকার করে না, ওনারা একজন বলে যে এই তেলের মজুদ আছে, তো মজুদ থাকলে তাহলে ম্যানেজমেন্টের সংকট আছে, তাহলে কোনটার কারণে এটা হচ্ছে সেটা বের করতে হবে। এবং সবচেয়ে বড় যে বিষয়টা হচ্ছে জ্বালানি তেল নিয়ে, এই স্বচ্ছতা নিয়ে আপনার কি পরিস্থিতি সেটা পার্লামেন্টে আলাপ করেন। আজকে 2 মাস হয়ে গেল, এত বড় একটা ক্রাইসিস, পার্লামেন্টে আপনি আলাপ করেন না, কেন করেন না? আপনারা পার্লামেন্ট ছেড়ে এই পার্লামেন্টে কি ঘোড়া ডিম নিয়ে আলোচনা করছেন? কার সংস্কার, কি তমুক এগুলো নিয়ে কার কি আসে যায়? আমের টিকায় শত শত ছেলে দেশে মরে যাচ্ছে, সেগুলো নিয়ে আপনার আলাপ নাই, আপনার জ্বালানি নিয়ে আলাপ নাই, আপনি কিসের আলাপ করতেছেন ওইখানে? কি আলাপ? এটা জাতির কি আসে যায় আপনাদের এই আলাপে? তো আপনি হামের কথা বলেছেন, এটা বিগত সরকারের মানে প্রধানমন্ত্রী সুস্পষ্টভাবে বলেছেন যে হামের টিকা না দিয়ে বিগত সরকার ক্ষমাহীন অপরাধ করেছে। বিগত প্রধানমন্ত্রী না বর্তমান প্রধানমন্ত্রী? না, বিগত সরকার মানে অন্তর্বর্তীকালীন সরকার। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধানমন্ত্রীকে বর্তমান প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান বলেছেন যে বিগত সরকার এই হামের টিকা শিশুদের না দিয়ে এটা ক্ষমাহীন অপরাধ। সীমাহীন অপরাধ তো অবশ্যই ইউনূস করে গেছে, ইউনূস এবং তার যে স্বাস্থ্যমন্ত্রী, তাদেরকে তো বলতে হয় সীমাহীন অপরাধ করে গেছে। এবং আমের টিকায় যে বরাদ্দ ছিল কিনা বন্ধ করে দিচ্ছে, সেটারই তো প্রতিক্রিয়া এখন হচ্ছে। বিগত সরকারকে টানার এখানে তো সুযোগ নাই, কারণ পরিসংখ্যানগুলো তো বলছে বিগত সরকার আমলে কোনো শিশু আমের টিকা মরে যায় নাই, সংকট তৈরি হয় নাই। তো সংকট যদি আপনার তৈরি মনে করেন বিগত সরকার কিছু করে নাই, তা আপনি 18 মাস কি ঘোড়ার ডিমটা করেছিলেন? আপনি 18 মাস এটার নেন নাই কেন? মানে এটা কোনো স্টেপস নেন নাই কেন? তো তাহলে বিগত মানে শেখ হাসিনা সরকারকে শুধু টেনে এনে এখানে সমালোচনা করবেন সেই সুযোগ খুবই কম, কারণ এরা যে বাজেট বরাদ্দ কমিয়ে দিছে, এটা তো পরিসংখ্যান রিপোর্ট বেড়ে গেছে। সো একজনের করার জন্য, হালকা করার জন্য আরেকজনকে টেনে আনার আমার মনে হয় না এখানে দরকার আছে। তথ্য উপাত্ত ঠিক মতো দিতে হবে। মধ্য পরিস্থিতি যদি দীর্ঘ হয় সেই ক্ষেত্রে সরকারের যে অগ্রাধিকার কর্মসূচি আছে, আমি যেমন ফ্যামিলি কার্ডের কথা বলছিলাম, কৃষক কার্ড, খাল খনন কর্মসূচি, এগুলো বিঘ্নিত হতে পারে বলে কি আপনি আশঙ্কা করেন? আমি তো বলেছি এগুলা বিঘ্নিত হতে পারে। আমি বিঘ্নিত হতে পারে এই সেন্সে যে আপনি তো এখানে তেলের উপর ভর্তুকি দিতে পারবেন না, তেলের দাম বাড়াতে পারবেন না। তেলের যে দাম আছে সেটা যদি আপনি অতিরিক্ত বাড়ান, তাহলে এটার দ্বারা আবার এফেক্টেড হবে সবকিছু, বাজার একটা হাহাকার পড়ে যাবে।
তো আপনি এখানে ভর্তুকি দিতে হবে, ভর্তুকি দিতে হলে আপনার আবার সরকারের অন্যান্য খাতগুলো কিভাবে চলবে। তো তবুও দেখা যাক কি হয়। এখনই তো মন্তব্য করার মতো পরিস্থিতি তৈরি হয়নি, কারণ এই যুদ্ধ পরিস্থিতি কয়দিন চলে সেটাও জানি না আমরা। আবার এই আমাদের উপর যে পুরোপুরি এই খড়গ আমাদের উপরে নেমে আসবে তা তো না। আমরা প্রতিদিন দেখি দেশের বিভিন্ন জায়গায় মানে ব্যক্তিগত পর্যায়ে মানে তেল মজুদের যে বেরোচ্ছে একটার পর একটা, এই ঘটনাগুলো কেন হচ্ছে? এটা কি মূল্য কমিয়ে রাখার কারণে, যে ভবিষ্যতে বাড়বে অতএব যদি মজুদ করা যায় সেই ক্ষেত্রে বেশি দামে বিক্রি করা যাবে, এরকম কোনো বিষয় আছে? অবশ্যই থাকতে পারে, কারণ সরকারের এইসব ক্ষেত্রের কথাই তো বলতেছি, বারবার তো একই কথা বলতেছি। জ্বালানি মন্ত্রী বলতেছে আমার মজুদ আছে, এটা নিয়ে আতঙ্কিত হওয়ার কিছু নাই। রাস্তায় যাই দেখতেছি দীর্ঘ লাইন, এবং চুরি যে হচ্ছে সে হচ্ছে না সেটাও আমরা কি করে বলবো। সরকার আবার উদ্ধারও করছে, কোথাও কোথাও থেকে হচ্ছে। তো মানে অবৈধ মজুদের কারণে কি সংকটটা আরো মানে ঘনীভূত হচ্ছে? জানি না আমি, অবৈধ মজুদের কারণে এত ক্রাইসিস কিভাবে হয়, এবং অবৈধ মজুদ যদি করে থাকে তাহলে সরকার কোথায়? সরকার কি কার্যকর আছে? সরকার কি এটা দেখছে না? সরকারের প্রশাসন কোথায়? পুলিশ কোথায়? এটা কিভাবে এত 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 মজুদ কিভাবে হয়? এবং যারা তেল নিচ্ছে তাদেরও তো দেখতে পারে। আমি তেল পাম্পে গেলাম, বলে যে 2000 টাকার বেশি নিতে পারবেন না, 1500 টাকা বেশি নিতে পারবেন না, হাতে পায়ে ধরে আর 500 টাকা পায়। এত মজুদ করে কি করে, সেটাই তো প্রশ্ন। ওরা যারা লাইন ধরবে না তাদের কাছে বিক্রি করতেছে। অ্যাডভোকেট মহসিন রশিদ, দেখেন এই মজুদ ইজ এ ভেরি স্মল ফ্যাক্টর। কত লিটার আর হবে? 1000, 2000, 5000 রিকভার করেছে, তাতে কি আসে যায়? প্রবলেম হয়ে গেছে যে আপনার ডিপুর থেকে তেল দেয় না, আপনার এক গাড়ি অকটেন দেয়, পেট্রোল দেয়, আর হয়তো ডিজেল দেয় এক গাড়ি, ওইখান থেকেই কম দিচ্ছে। আর একদিকে আজকে ডেইলি স্টারে দেখলাম ওরা বলছে যে আমাদের কিন্তু ওভার সাপ্লাই আছে, রাখার জায়গা নাই অকটেন। ডেইলি স্টার আজকে ওরা একটা পরিসংখ্যানও দিয়েছে। তো কেন এইটা হচ্ছে? এটা হচ্ছে বিকজ ইউ হ্যাভ গট রং পিপল ইন দ্য রং প্লেস, যেটা আমি আগেই বলেছিলাম। টুকুকে ওখানে দেওয়ার কি প্রয়োজন ছিল আপনার? আপনি কি টুকুর রেকর্ড আর হিস্ট্রি জানেন না? এর আগে তো সে ছিল এই পজিশনে, এখানে ক্ষমতায় ছিল। হোয়াট ডিড হি ডু আপনি জানেন না? আপনার কাছে কোনো খবর নাই? জাস্ট বিকজ হি ইজ ক্লোজ টু ইউ, জাস্ট বিকজ হি ওয়াজ ইন লন্ডন ফর এ ভেরি লং টাইম, আপনি আই মিন এইগুলি বাচ্চাদের মতন খেলা, এগুলি রাষ্ট্র পরিচালনার মতন কোনো বিষয় না। দে হ্যাভ নো আইডিয়া। সরকার মূল্য না বাড়িয়ে, অন্যান্য দেশ পৃথিবীর তারা জ্বালানি তেলের মূল্য বাড়িয়েছে, কিন্তু সরকার মূল্য না বাড়িয়ে মানুষের পক্ষে থাকবার যে দাবিটা করছে, পাকিস্তান তো কমিয়েছে গতকালকে রাত্রে, 12 টাকা পেট্রোলে কমিয়েছে তারা, আর 32 টাকা তারা ডিজেলে কমিয়েছে। 32 না 33 না, এর আগে বাড়িয়েছিল তারা, বহুত আগে বাড়িয়েছে। যে এটা অনেক আগে বাড়ানো হয়েছিল ওই IMF প্রোগ্রাম অনুযায়ী যখন ওদেরকে বলা হয়েছিল, বাট এইটা হওয়ার পর গতকালকে রাত্রে তারা কমিয়েছে। আনিস আলমগীর, এই বাস্তবতায় বর্তমান সরকারের সামনে এখন আপনি 2 মাসকে মূল্যায়ন করতে চান না, আপনি 6 মাস পর্যন্ত সময় দিতে চান এই সরকারকে। এখন এই মুহূর্তে এই সরকারের সামনে মূল চ্যালেঞ্জগুলো কি কি? চ্যালেঞ্জ তো অনেক ধরনের আছে। আপনার অর্থনৈতিক চ্যালেঞ্জ আছে, সামাজিক চ্যালেঞ্জ আছে, রাজনৈতিক চ্যালেঞ্জ আছে। আমি যদি রাজনৈতিক চ্যালেঞ্জের কথা বলি, তার প্রতিদ্বন্দ্বী, যেটা আগে বলেছিলাম, তাকে আপনি বাইরে রেখেছেন, প্রধান প্রতিদ্বন্দ্বীকে, তার রাজনীতি নিষিদ্ধ করেছেন। সেটা আপনার যে দুরবস্থার মধ্যে সেটা যে বিদ্রোহ আকারে আসবে না, আপনার জন্য একটা কাল হয়ে দাঁড়াবে না, সেই গ্যারান্টি তো আপনি দিতে পারেন না। আপনার যে সামাজিক স্থিতিশীলতা নষ্ট হয়ে যাচ্ছে, আপনার যে ইউনুস যেটা করে দিয়ে গেছে, সেটা মব বাহিনী, সেটা এখনো রয়ে গেছে সমাজের মধ্যে। এই যে কেউ যে কাউকে তুলে নিতে পারছে, এবং এই যে বিচারহীনতা, এই অর্থনৈতিক বিষয়টা তো আরো বেশি কঠিন আকারে দাঁড়াচ্ছে। চ্যালেঞ্জটা অর্থনৈতিক কঠিন, যে মুদ্রাস্ফীতি বেড়ে যাচ্ছে, 8% বেশি মুদ্রাস্ফীতি। তারপরে আপনার যে কর্মসংস্থান নাই, এবং যাদের 2-4 টাকা আছে তাদের টাকা চলে যাচ্ছে, আয় মানে কমে যাচ্ছে, তারা জিনিসপত্র কিনতে গিয়ে তারা সমস্যায় পড়তেছে। তারপরে জ্বালানি বৈদেশিক খাতের যে ইয়েটা আছে, সংকট যেটা আছে, মানে জ্বালানি যে খাত যেটা আছে, আবার বৈদেশিক যে চাপ আছে, সবগুলো নিয়ে একটা হযবরল অবস্থা আছে। আপনার মুদ্রাস্ফীতি যদি আমরা এটাকে যদি গুরুত্বহীন করে দিই, আবার এই জিডিপির কথা চিন্তা করেন, জিডিপি গত 3 বছর থেকে কমতেছে,
জিডিপি এখন সর্বশেষ আমি দেখলাম 3.49। তো এই অবস্থায় যদি চলতে থাকে তাহলে দেশ কিভাবে চলবে এবং আপনার সরকার কিভাবে চলবে? দারিদ্র্যের হার যদি চিন্তা করে তাহলে সেটা দেখি যে 21% ছিল বোধহয় 22 সালে, না 22 সালের দিকে 18%, 18.7 ছিল। এখন সেটা গত নভেম্বরে সেটা 21.2 হয়ে গেছে। সো মানে সব কিছুতে আমরা যদি করি, টাকার অবমূল্যায়ন হচ্ছে একদিকে, আবার এটাকে যদি আপনি ব্যালেন্স করতে যান, আমি তো বড় অর্থনীতিবিদ না, কিন্তু যেটুকু দেখছি যে দেশের মধ্যে একটা ক্রাইসিস তৈরি হচ্ছে অর্থনৈতিক খাতে, সেটা সবচেয়ে বেশি মানে হওয়ার সম্ভাবনা দাঁড়িয়েছে। দিন যাচ্ছে সংকট আরো ঘনীভূত হচ্ছে ঘনীভূত হচ্ছে আরো। এমনি তো বাংলাদেশের একটা পরিসংখ্যানও আছে যে বাংলাদেশের 40 থেকে 41% লোকের কাছেই মানে দেশের বেশি মানে সম্পদ মানে পুরো যে সম্পদ আমাদের তার 41% সম্পদ রয়ে গেছে 10% লোকের কাছে। তাহলে আপনি দেখেন যে দারিদ্র্য সীমা কিভাবে হইতেছে। 3,60,00,000-এর মতো লোক দারিদ্র্য সীমার নিচে বাস করতেছে। ইউনূসের আমলেই 14 লক্ষ লোক দারিদ্র্য সীমার নিচে চলে গেছে। তো সার্বিকভাবে শুধু রাজনীতি করলেও যেমন হচ্ছে না, অর্থনীতি এমন কঠিন এক অবস্থার মধ্যে এই সরকারকে ফেলেছে, সেটা ওভারকাম তারা কিভাবে করবে আমি জানি না। এবং তারা সবচেয়ে আরো একটা বড় বিষয়, ডক্টর ইউনূস কি ঘোড়ার ডিম করে গিয়েছে সেটা নিয়ে তারা বসেছে। তারা যদি এই কন্টিনিউশন মনে করে যে আমরা ইউনূস যেটা করে গেছে তার কন্টিনিউশনে চলবো, আমরা জেলে ভরে রেখেছি হাজার হাজার মানুষকে, সেই ইউনূস যে আইন আদালতের কোনো তোয়াক্কা করে নাই সেটা আমরা করে যাব। অর্থনীতি খাতে ইউনূস যেটা করে গেছে সেটা করে যাবে। ইউনূস 4 বিলিয়নের মতো লোন করে গিয়েছে আরো বাড়তি করে, সেগুলো আমরা একইভাবে করে যাব। তো এই ধারাবাহিকতা যদি চলতে থাকে তাহলে সরকার কঠিন হবে। সরকারকে শেখ হাসিনা সরকার কি করে গিয়েছিল তার শ্বেতপত্র কিছুটা বের হয়েছে, ইউনূস সরকার করেছে। সেটা কতটা সঠিক করেছে, কতটা আন্তরিকভাবে করেছে সেটা নিয়ে কোশ্চেন থাকতে পারে, কিন্তু সেটা মূল্যায়ন করতে হবে। আর ইউনূসের যে 18 মাস তার একটা শ্বেতপত্র প্রকাশ করতে হবে। এই দুইটাকে ইভ্যালুয়েশন করে তারা প্রত্যেকটা সেক্টরে নিজেদের মেধা অনুযায়ী তারা আগাতে হবে।